প্রচণ্ড গরমে ফুল ইউনিফর্মে স্কুলে শিক্ষার্থীরা, পোশাকের বাধ্যবাধকতা শিথিলের দাবি অভিভাবকদের। অপরিকল্পিত নগরায়নে হারিয়ে যাচ্ছে ঢাকার প্রকৃতি, ভুগছে নগরবাসী। বিশ্বে বাড়ছে চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, একই পথে হাঁটছে বাংলাদেশ, অপেক্ষা অনুমোদনের। নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন করছে বাপেক্স। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। বেশ কয়েকদিন ধরেই চলছে তীব্র তাপ প্রবাহ। আবহাওয়ার এমন পরিস্থিতিতে শার্ট, প্যান্ট, জুতোয় আবৃত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসছে শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন, গরমে নির্ধারিত পোশাকের বাইরে পাতলা কাপড় পরার নিয়ম করা জরুরি। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। এর মধ্যে শার্ট, প্যান্ট, জুতোয় ঢাকা শরীর যেন ভেন্টিলেটরবিহীন গুমোট বেষ্টনী। গরমের অনুভূতি বেড়ে যায় কয়েক গুণ। ক্লাসে আপনার ফ্যান আছে, ফ্যানে আরো উল্টা আপনি গরম বাতাসটা আমাদের শরীরে পড়ছে। গরমের মাঝখানে ইউনিফর্ম পরে ক্লাস, 6 ঘন্টা 7 ঘন্টা এক্সট্রা ক্লাস, প্রেশার, মানে খুবই খারাপ অবস্থা হচ্ছে। স্কুল থেকে বেরোলেই ঘেমে নিয়ে একাকার, সঙ্গে আনা হাত পাখাটিও তখন রীতিমতো নিরুপায়। সিভিল ড্রেস তো সাধারণত আরামই হয়, ইউনিফর্মটা তো মনে করেন অনেক সময় প্যান্টে পলিস্টার থাকে। এই জুতা, ইউনিফর্ম এগুলোতে তো ওদের অনেক বেশি কষ্ট হয়। অভিভাবকদের আবেদনের ভিত্তিতে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, নালন্দা উচ্চ বিদ্যালয় সহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান শিথিল করেছে ইউনিফর্ম পরার বাধ্যবাধকতা। ইউনিফর্মের কড়াকড়িটা কমিয়ে দিব, মোজা পরতেই হবে, হ্যাঁ, কিংবা ধর একবার একটু বেল্টটা খুলে বসলো, কিংবা একটু ছোট বাচ্চারা তো এই ধরনের আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়েছি যে আমরা একদম ইউনিফর্ম ছাড়া আসবে সেটা বলছি না, কিন্তু একটুখানি কড়াকড়িটা আমরা কমাবো। শিক্ষা প্রতিষ্ঠানে এলে শিক্ষার্থীরা দৌড়ঝাঁপ করবেই। তীব্র গরম হলেও তাদেরকে কোনোভাবেই বেঁধে রাখা যাবে না, কারণ শৈশব কিংবা কৈশোরের এই সময়টাতে তারা থাকে অনেকটাই দুরন্ত। তাই চিকিৎসকরা বলছেন, এমন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের যে নির্ধারিত পোশাক রয়েছে সে ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে হতে হবে আরও নমনীয়। পুরনো নিয়ম আর নয়, ভাঙতে হবে দীর্ঘদিনের প্রথা। জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এবার সময় হয়েছে শিক্ষার্থীদের জন্য নতুন পরিকল্পনা করার, যাতে অসহনীয় গরমে থাকবে না নির্ধারিত পোশাক পরার নিয়ম। এমনটাই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, জোর করে শিক্ষার্থীদের উপর কিছু চাপিয়ে দিলে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। অত্যন্ত গরম কাপড় পরে যেটা দাঁড়াবে যে ঘামটা হয়তো হবে না, অথবা অতিরিক্ত ঘাম হবে। এই দুটোর কারণে যে তাদের শরীরের তাপমাত্রার ব্যালেন্সটা কঠিন হতে পারে। সাদা রঙের বা কাছাকাছি রঙের এবং ঢিলে ঢালা পোশাকের মতো বেল্ট টেল না পরে যাতে করে লুজ থাকে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ব্যবস্থা ও সেটি পানে উদ্বুদ্ধ করতে শিক্ষকের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। হিট অ্যালার্টেও চলছে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডির শহীদ বুদ্ধিজীবী ডক্টর আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ। যাচ্ছি সেখানে। শাকির। রাজধানী ঢাকা সহ 5টি জেলায় মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকলেও কিন্তু খুলেছে, অর্থাৎ ক্লাস চালু রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে। আমরা দেখতে পেয়েছি প্রাথমিক বিদ্যালয়ের এই ক্লাসগুলো সকাল 8টায় শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা যথারীতি তাদের যে শ্রেণী কার্যক্রম সেটিতে অংশগ্রহণ করছেন। যদিও অভিভাবকরা বলছেন যে এই কটা দিন হয়তো বন্ধ না হয় অনলাইনে ক্লাস নিয়ে আসলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার যে জায়গাটি সেটি নিশ্চিত করা যেত, এবং তারা বলছেন যে তারা অনেকটা ঝুঁকি নিয়ে তাদের সন্তানদেরকে স্কুলে নিয়ে আসছেন। আবার আমরা দেখতে পেয়েছি অনেক স্কুলে শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা কিছুটা কম। সেই ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী আসলে স্কুলে আসতে গিয়ে এই গরমের কারণে আসলে সে অসুস্থ বোধ করে, সেই ক্ষেত্রে সে যদি স্কুলে না আসে তার অনুপস্থিতির বিষয়টি আসলে সেটিকে মানবিক বিবেচনায় দেখা হবে, এমনটি কিন্তু শিক্ষা প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষ বলেছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এই তীব্র গরমে বা এই হাসপাতাল অবস্থায় যারা ক্লাস করতে এসেছেন তারা কিন্তু অনেকেই আসলে অনেকটা ঘেমে ক্লাসরুমে প্রবেশ করেছেন, এবং যেহেতু শ্রেণীকক্ষগুলো খুব বেশি আসলে বড় হয় না, পাশাপাশি আলো বাতাসের যথাযথ ব্যবস্থায় অনেক শ্রেণীকক্ষে থাকে না, সেক্ষেত্রে
তারা স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়তে পারেন, এমনটি কিন্তু আশঙ্কা করছেন অভিভাবকরা। এবং অভিভাবকরা বলছেন যে মাধ্যমিকের ক্লাস যেখানে বন্ধ রয়েছে সেখানে মাধ্যমিকের তুলনায় প্রাথমিকের শিক্ষার্থীরা আসলে অনেকটাই তাদের যে স্বাস্থ্যগত জায়গাটি সেটিতে তারা অপেক্ষাকৃত দুর্বল। সেই ক্ষেত্রে এই কোমলমতি শিশুদের জায়গাটি বিবেচনা করে মাধ্যমিকের মতো প্রাথমিকে এই কয়েকটি জেলায় হলেও অন্তত যে জেলাগুলোতে আসলে তীব্র তাপপ্রবাহ চলছে সেই জেলাগুলোতে আসলে স্কুল বন্ধ রাখা যায় কিনা অথবা অনলাইনে ক্লাস করা যায় কিনা সেটি আবারও ভেবে দেখার জন্য শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রাথমিক এবং গণশিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এই যে সময়টিতে কিন্তু প্রাক প্রাথমিকের ক্লাস যেটি সেটি বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ ক্লাস 1-এর নিচে যারা আছেন শিক্ষার্থী তাদেরকে কিন্তু স্কুলে আসতে হচ্ছে না, তাদের ক্লাসটি কিন্তু বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি 5টি জেলায় ঢাকা সহ আসলে তীব্র তাপপ্রবাহের কারণে যে জেলাগুলোতে হিট অ্যালার্ট বা সারা বাংলাদেশে হিট অ্যালার্ট চলছে, যে জেলাগুলোতে আসলে 40 ডিগ্রিরও বা 42 ডিগ্রিরও উপরে তাপমাত্রা, সেই 5টি জেলায় কিন্তু এই যে স্কুল যেগুলো মাধ্যমিক পর্যায়ের আছে সেগুলো বন্ধ রাখা হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ের কোনো স্কুল অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো স্কুলেই কিন্তু কোনো এলাকায় বন্ধ হয়নি। সেই ক্ষেত্রে প্রাথমিক ও শিক্ষা প্রতিষ্ঠানের আরও খবর জানতে ভিজিট করুন সময় সংবাদের ফেসবুক পেজে। রাজধানী ঢাকাকে বাণিজ্যিক রূপ দিতে গিয়েই খেই হারিয়েছে এর প্রকৃতি। সঙ্গে আধুনিকতার নামে কাঁচের ভবন আর সেন্ট্রাল এসি দিয়ে অপরিকল্পিত নগরায়নের মাশুল দিচ্ছে নগরবাসী। ইমারত বিধিমালার ফাঁক ফোকরে জড়িয়ে আছে রাজুক। যদিও চলছে আইন সংশোধনের প্রক্রিয়া, তবে তা যথাযথ বাস্তবায়নেই জোর নগরবিদের। যেন অট্টালিকার ভাগার নিয়ম আছে, মানছে তাকে যেমন ইচ্ছে তেমন করে দিনকে দিন নতুন অবয়বে ধরা দিচ্ছে ঢাকা। বাণিজ্যিকতার ছাপ নগরের প্রতিটি ইঞ্চিতে, তাই তো স্কয়ার ফিটের হিসেবে যেন বিলীন হয়েছে এই নগরের সবুজ। অট্টালিকার নামে স্বেচ্ছাচারী ইমারত নির্মাণের মাশুল দিচ্ছে নগরবাসী। অপরিকল্পিত নগরায়নে ঠাঁই হচ্ছে কাঁচের ঘর, এসির জঞ্জাল, বিপরীতে বিলীন হচ্ছে সবুজ। বড় বড় বিল্ডিং এর কারণে হিটের একটা বিষয় আছে, সব ইট পাথর থেকে আরো তাপটা অ্যাবজর্ব করে সে আবার প্রতিফলন করতেছে। বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা চলতেছে, যার ফলে গাছপালা সব কেটে দিচ্ছে। রাজুক দায় এড়াতে পারে না, গৃহায়ণ দায় এড়াতে পারে না, তারা তো ইচ্ছা স্বাধীন মতো আপনার ডিজাইন দিচ্ছে, প্ল্যান দিচ্ছে। 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এপ্রিল কিংবা মে মাসে একেবারে নতুন কিছু নয়। তবে এই দফায় এসেই যেন হাঁসফাঁসের কারণ। দিশেহারা প্রাণ প্রকৃতি, অপেক্ষা একটু স্বস্তির। সূর্য থেকে আসে এটাকে আমরা বলি শর্ট ওয়েভ রেডিয়েশন, আর যেটা বের হয়ে যায় এটা লং ওয়েভ রেডিয়েশন। তো শর্ট ওয়েভটা গ্লাস ভেদ করতে পারে, কিন্তু লং ওয়েভটা গ্লাস আটকা পড়ে, গ্লাসে কিছুটা আটকা পড়ে, বাধাগ্রস্ত হয়, যার জন্য এই কাচের ঘরগুলো অতিরিক্ত বেশি উত্তপ্ত হয়। গাছ যে পরিমাণ থাকার কথা ছিল না থাকার কারণে যে পরিমাণ জলীয় বাষ্পের মাধ্যমে তাপ কমার কথা ছিল সেটা হচ্ছে না। যেন অসহায় রাজুক বলছে বর্তমান ইমারত বিধিমালা আইনে অনেকটাই হাত পা বাঁধা তাদের। তাই তো উদ্যোগ নেওয়া হয়েছে সংশোধনের, কঠোর হচ্ছেন সবুজ বাঁচাতে। যদিও তা কতখানি কাজে দিবে তা নিয়ে সংশয় নগরবিদদের। বর্তমান যে ইমারত নির্মাণ বিধিমালা রয়েছে সেখানে কাজ ঘেরা ভবনকে আইনসঙ্গতভাবে আটকানোর সুযোগ নেই। ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যৌক্তিক মতামত অ্যাকোমোডেট করে আশা করি যে শীঘ্রই এটা গেজেট আকারে সরকার পাবলিশ করবে। দিন শেষে স্বার্থান্বেষী মহলের কাছেই কিন্তু রাজুক বলে রাষ্ট্রবন্দী হয়ে গেছে। এখন রাষ্ট্রকে দাঁড়াতে হবে নগরের বাসযোগ্যতা, সাধারণ মানুষের বেঁচে থাকার প্রশ্নে। প্রায় 85% কনক্রিটে ঢেকে গেলেও নগরে স্বস্তি ফেরানো কঠিন, তবে এখনও অসম্ভব নয় বলছেন তারা। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ঈদুল আজহাকে সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা। শুরু হয়েছে অগ্রিম বেচাকেনা। যোগান বেশি থাকায় আমদানির প্রয়োজন নেই দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে বাড়ছে চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির ব্যবহার। বিজ্ঞানীরা বলছেন নতুন প্রজন্মের এসব প্রযুক্তি আগের তুলনায় আরও উন্নত, নিরাপদ ও পরিবেশ বান্ধব। প্রশ্ন আসছে এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি? নীতি নির্ধারকরা বলছেন চোখ আছে প্রযুক্তির সবশেষ সংস্করণের দিকে। রাশিয়া থেকে ফিরে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট।
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে প্রযুক্তির উন্নততর সংস্করণে চলছে নানামুখী গবেষণা, যার ফলাফল চতুর্থ প্রজন্মের প্রযুক্তি। প্ররিফ বা যুগান্তকারী নামের প্রকল্পের আওতায় রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের সেভিয়ার্সকে গড়ে উঠছে ৩০০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে বসবে চতুর্থ প্রজন্মের রিঅ্যাক্টর ব্রেস্ট ওডি 300। নতুন প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির প্রয়োগে এখানে থেমে নেই রাশিয়া। দেশটির ভুলিয়ার্স্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে গিয়েও দেখা গেল কেন্দ্রটিতে চলছে পঞ্চম ইউনিট নির্মাণের প্রস্তুতি, যেখানে বসবে চতুর্থ প্রজন্মের রিঅ্যাক্টর BN-1200, আর তা উৎপাদনে আসার কথা 2032 সাল নাগাদ। সম্প্রতি রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত অ্যাটম এক্সপোর মূল বার্তা ছিল চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির বিকাশ। প্রশ্ন আসে, এমন কি বিশেষত্ব আছে এতে যা বিশ্বকে দেবে নতুন কিছু? রুশ বিজ্ঞানী ও প্রকৌশলীরা যা বলছেন তাতে সহজ ভাষায় দাঁড়ায়, অর্থনীতি, নিরাপত্তা আর পরিবেশগত দিক বিবেচনায় চতুর্থ প্রজন্মের প্রযুক্তি হবে আরও উন্নত, সাশ্রয়ী ও নিরাপদ, কমাবে কার্বন নিঃসরণ, অত্যাধুনিক রিঅ্যাক্টর বা চুল্লি সক্ষম হবে, আরও দক্ষতার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে। জ্বালানির প্রাপ্যতা নিয়েও ভাবতে হবে না তেমন। There is a criteria which is aimed for the future development of the nuclear energy, and this is criteria is set according to environmental impact, economically benefits, safety in the first place. বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরে বসানো রিঅ্যাক্টর VVR-1200 3+ জেনারেশন প্রযুক্তির, যা চতুর্থ প্রজন্মের আগে সবশেষ সংস্করণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, রূপপুরের দ্বিতীয় প্রকল্পে কোন ধরনের প্রযুক্তির কথা ভাবছে বাংলাদেশ? আমরা দেখব সে ডিজাইনের প্রবণতা, আইএর সাথে যোগাযোগ করব যে একটা জেনারেশন 4 রিঅ্যাক্টর কনস্ট্রাকশন করতে গেলে ইন্টারন্যাশনাল গাইডলাইন্স কি। যখন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির গাইডলাইন আমরা পাবো এবং নতুন কান্ট্রিগুলি আত্মস্থ করার মতো সমস্ত ধরনের সুপারিশ আইয়ের পক্ষ থাকবে, তখন হয়তো আমরা ব্যান্ডার কান্ট্রির সাথে যোগাযোগ করব। প্রযুক্তি যে এগিয়ে গেছে বহুদূর তার বার্তা মিলল রাশিয়ার অ্যাটম এক্সপোতে। অংশীজনদের চাওয়া ধ্বংসাত্মক কাজে নয়, মানব কল্যাণে পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে শান্তিপূর্ণ উপায়ে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, সোচি, রাশিয়া। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আম্বরনগর গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। কূপটি খনন কাজ শুরু করবে বাপেক্স। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়া সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, দেশের যে জ্বালানি ব্যবস্থা যে চাহিদা রয়েছে সেই চাহিদা মেটানোর জন্য জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে বা অনুমোদিত বিভিন্ন জায়গায় যে গ্যাস, তেল বা খনিজ সম্পদ যে অনুসন্ধান চলছে তারই একটি ধারাবাহিকতায় বাপেক্স কিন্তু ফেনীর যে নোয়াখালীর বেগমগঞ্জে এখানকার যে একটি কূপ খনন করতে যাচ্ছে আজকে গ্যাসের। এখানকার প্রকল্প পরিচালক যিনি রয়েছেন প্রিন্স মোহাম্মদ আল হেলাল, তিনি জানিয়েছেন যে আজকে কিন্তু বেগমগঞ্জ 4 ওয়েস্ট যে মূল্যায়ন কূপটি আনুষ্ঠানিকভাবে তারা এই কূপটি খনন করবেন। এবং যদিও এটি বেগমগঞ্জ 4 ওয়েস্ট কূপ দিয়েছে নাম, কিন্তু এটা নোয়াখালীর সোনাইমুড়ির ওয়াসেকপুরের অন্মনগর এলাকায় এটি পড়েছে। এবং এখানকার বাপেক্সের যিনি মহাব্যবস্থাপক রয়েছেন খনন প্রকৌশলী গাজী মোহাম্মদ মাহবুবুল হক, এবং মহাব্যবস্থাপক প্রকৌশলী বিভাগের যিনি রয়েছে প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, এবং ভূতত্ত্ব বিভাগের যিনি প্রকৌশলী মহাব্যবস্থাপক রয়েছেন শামসিয়া মুক্তাদির, তারা কিন্তু এখানে এসেছেন। ওনারা কিন্তু কিছুক্ষণের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আর এখানকার প্রকল্প পরিচালক যেটা জানিয়েছেন যে এই 4 নম্বর কূপটি তারা খনন করলে এবং যদি এটি পুরোপুরিভাবে তারা সফল হয় তাহলে কিন্তু এখানে কিন্তু প্রায় 10 মিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু প্রতিদিন তারা পেতে পারে বলে তারা ধারণা করছেন। এবং আপনাকে যদি বলি যে এটি আগামী 3 মাসের মধ্যে হয়তো এটি সঞ্চালনের লাইনের এটি যোগ হতে পারে। এবং 3200 মিটার যে গভীরতার এই কূপটি 4টি স্তরে তারা খননের প্রক্রিয়া রয়েছে। এবং সব মিলেই কিন্তু এই যে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কিন্তু আমরা দেখেছি যে এই কূপ খনন শেষ হলে এবং এখানকার যদি সফলভাবে সম্পন্ন হয় তাহলে এই যে এখানকার থেকে যে উৎপাদিত গ্যাস সেটি কিন্তু বাখরাবাদের যে নোয়াখালী, চাঁদপুর এবং লক্ষ্মীপুরের যে তাদের সঞ্চালন লাইন রয়েছে সেই লাইনে যোগ হতে পারে বলে এখানকার সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছে। এই ছিল এখানকার সবশেষ। নোয়াখালী সোনাইমুড়ির অম্বরনগর গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
প্রচণ্ড গরমে ফুল ইউনিফর্মে স্কুল শিক্ষার্থীরা, পোশাকের বাধ্যবাধকতা শিথিলের দাবি অভিভাবকদের, অপরিকল্পিত নগরায়নে হারিয়ে যাচ্ছে ঢাকার প্রকৃতি, ভুগছে নগরবাসী। এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। মাহাদি, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।